আমার জন্মদিন উপলক্ষে প্রতি বছর সবাই যেমন সমবেত হয়, আজও চিকিৎসকরা যারা যারা এসেছে সমবেত হয়েছে তাদের সবাইকে আমার তরফ থেকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। রমজান মাস থাকার জন্যে মুসলিম সম্প্রদায়ের অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা আসতে পারেনি। অনেকে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। ব্যক্তিগত কাজ থাকার জন্য অনেকে আসতে পারেনি, তারাও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে। তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা সব বজায় রেখেই আজকের দিনটি আমরা অতিবাহিত করলাম। আমাদের প্রথম পর্বে শুভেচ্ছা বিনিময় এবং চিকিৎসকদের মধ্য থেকে প্রত্যেকের নিজস্ব বক্তব্য আমরা শুনলাম, গ্রহণ করলাম। দ্বিতীয় পার্টে যে আমরা একটা বিজ্ঞান বিষয়ক আলোচনা রাখতে চেয়েছিলাম, আমি রেপার্টরির উপরে আলোচনা করব বলেছিলাম, সেই ব্যাপারে আলোচনা আরম্ভ করছি। রেপার্টরি শব্দটা এসছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে। ল্যাটিন ওয়ার্ডটার নাম রেপার্টয়ার। রেপার্টয়ার কথার মানে হলো অ্যারেঞ্জ, টু অ্যারেঞ্জ সিস্টেমেটিক্যালি। যে কোনো জিনিস যেমন আলমারিতে সিস্টেম ওয়াইজে বা গ্যালারিতে যেমন সিস্টেম ওয়াইজে, এইখানে এই জিনিসটা রাখলাম, ওইখানে শাড়িটা রাখলাম, ওখানে অন্য কাপড়টা রাখলাম, ওই তাকে কাপ প্লেটগুলো রাখলাম, সাজানো থাকে। এই সাজানো ইংরেজিটাই হচ্ছে ল্যাটিন ওয়ার্ড রেপার্টয়ার, টু অ্যারেঞ্জ ইন এ সিস্টেমিক ওয়ে। যে সিস্টেমিক ওয়ে হুইচ ইজ ভেরি ইজি টু ফাইন্ড আউট, যা আমার দরকারের সময় যেন চট করে বের করা যায়। তো এই নামটা দিয়েছিল স্বয়ং হ্যানিম্যান, কারণ ওনার তো তখন ওইসব দিকে তো ল্যাটিন শব্দের বেশি প্রচলন ছিল। যেমন হ্যানিম্যানের প্রথম ম্যাথমেটিকা বই জার্মান, তার নিজের ভাষা জার্মানিতে বেরোয়নি, সেটাও বেরিয়েছিল ল্যাটিন ভাষায় 1805 সালে। ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিবে ইন স্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিসো। তো 1805 সালের পরে 1790 সালে হ্যানিম্যান হোমিওপ্যাথির গন্ধ পেলেন। কি গন্ধ পেলেন? যেন ওষুধগুলো আন্দাজে না দিয়ে সুস্থ মানুষের শরীরে পরীক্ষা করা যেতে পারে। সেই সিঙ্কনা বার্গ একটা ম্যাথমেটিকা থেকে ট্রান্সলেশন করছিল, ইংলিশ ম্যাথমেটিকা থেকে উইলিয়াম কালেন্সের ম্যাথমেটিকা থেকে জার্মান ভাষায় ট্রান্সলেট করছিল। যারা বিএসএমের ছাত্র এখানে অনেকে আছে, তাদের এইসব ডাল ভাত সব পড়েছে অর্গাননে, বা কিন্তু অনেকে যারা সাধারণ প্র্যাকটিস করছে, যারা ডিটেল জানে না এইসব হিস্ট্রি, তাদের জন্য সংক্ষেপে আলোকপাত করছে। যে ইংরেজি বই ছিল ম্যাথমেটিকা, তখন ম্যাথমেটিকা নাম ছিল, মানে ওষুধপত্রের বই। উইলিয়াম কালেন্সের একটা ম্যাথমেটিকা ইংরাজিতে, সেখানে ওই কুইনাইন বলা হয়েছে যে কাঁপুনি জ্বরের ওষুধ, কাঁপুনি দিয়ে জ্বর আসলে এই কুইনাইন দিলে রোগ সেরে যাবে, এই জ্বর সারবে। হ্যানিম্যান বলল, ওনার মনে এইটাই স্ট্রাইক করলো, যদি কাঁপুনি জ্বর সারাতে পারে, যার জ্বর হয়েছে তার সারবে, যার জ্বর হয়নি সেই সুস্থ মানুষ যদি এটা খায় তাহলে তো তার কাঁপুনি জ্বর হতে পারে, হওয়া উচিত। পরীক্ষা করো। নিজে খেতে আরম্ভ করলেন, পরীক্ষা করলেন, কাঁপুনি দিয়ে জ্বর আসছে। তখন হ্যানিম্যানের মাথায় আসলো যে ওষুধ তাহলে আন্দাজে এইভাবে প্রয়োগ করা নয়, যেটাকে ওষুধ মনে করব সেটাকে আমি পরীক্ষা করব সুস্থ মানুষের ক্ষেত্রে, ডিফারেন্ট এজে, বিভিন্ন বয়সে এবং ডিফারেন্ট সেক্স, পুরুষ মহিলা সবার উপরে। তো উনি সেই কাজ আরম্ভ করতে লাগলেন। 1790 থেকে 1805, কত বছর হলো? 15 বছর পরে উনি প্রথম, ওই সময়ে উনি 27টা ওষুধ অলরেডি পরীক্ষা করে ফেলেছেন।
অ্যাকোনাইট, বেলোডোনা, পালচেটিলা, এরকম ইম্পর্টেন্ট ওষুধ। এই 27টা বই নিয়েই হোমিওপ্যাথির প্রথম মেট্রামেডিকা বেরোয়। সেটার নামই ওই ল্যাটিন ভাষায় ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস। ফ্র্যাগমেন্টা মানে ফ্র্যাগমেন্ট, টুকরো, মানে আমি আরও পরে বের করব। ফ্র্যাগমেন্টা ডি ভিরিবুস মেডিকামেন্টারাম পজিটিভিস সিভে ইনস্যানো কর্পোরি হিউম্যানো অবজারভেটিসো। হিউম্যানের উপরে অবজারভেটিভ করে, পরীক্ষা নিরীক্ষা করে আমরা এটা বের করতে চাই। তাহলে এই 27টার পরে আরও যোগ হতে থাকলো। এটা গেল 1805, 1810, 11, 12, 13, 15, 17, 19, 21, 23, একটার পর একটা ওষুধ হ্যানিম্যান পরীক্ষা করতে থাকলেন। এখন উনি যে দেখলেন যে এত অসংখ্য লক্ষণ পাওয়া যাচ্ছে, তো মনে রাখা খুব মুশকিল। উনি এইভাবে অ্যারেঞ্জ করতে থাকলেন একটা খাতায়। 4200 সিমটম লেখা হয়ে গেল। উনি তার নাম দিলেন সিমটম রেজিস্টার। এবং 1816 সালে একবার বের করার চেষ্টা করলেন বইটা, কিন্তু কোনো কারণে বইটা সেই সময় বেরোয়নি। তারপরে 1830 সালে আবার বের করার চেষ্টা করলেন, কিন্তু হ্যানিম্যানের সব বইগুলো যে পাবলিশাররা ছাপত, সেই পাবলিশারের নাম ছিল আর্নল্ড অ্যান্ড ড্রেসডন। তো আর্নল্ড অ্যান্ড ড্রেসডন তখন বই ছাপতে পারছে না। হ্যানিম্যানকে বলল আমাদের আর্থিক ক্ষতি হয়ে গেছে, এবং দুর্ভাগ্য ব্যাপার সেই আর্থিক ক্ষতিটাও একটা হোমিওপ্যাথি বইয়ের জন্য হয়েছে। হ্যানিম্যানের পারমিশন ছাড়া অন্য হোমিওপ্যাথি তখন ছড়িয়ে পড়েছে, এবং অন্য একজন হোমিওপ্যাথিক ডাক্তার একটা বই বের করে ওদেরকে ছাপতে দিল, সে বই চললো না, ওদের আর্থিক ক্ষতি হয়ে গেছে। ওরা বলল দুঃখিত হ্যানিম্যান, তোমার বই এখন আমরা এই মুহূর্তে পাবলিশ করতে পারছি না। তাহলে 1830 সালে হ্যানিম্যান রেপার্টরির উপরে বই বের করতে চেয়েছিল, কিন্তু সেই বই পাবলিশাররা বের করতে পারল না। হ্যানিম্যানের বই আটকে গেল। এবছরই হ্যানিম্যানের প্রথম স্ত্রী হেনরিয়েটা মারা যায়, যে জীবনের সুখ দুঃখের সাথী ছিল, অনেক দিন অনেক কষ্টের সাথী ছিল। অনেক সময় কাপড় কাচতে পারেনি, আলু ঘষে ঘষে কাপড় পরিষ্কার করতে হয়েছে, 1 পাউন্ড পাউরুটি কিনে সব ছেলে মেয়েদের ভাগ করে খেতে হয়েছে। এই দুঃখের দিনে হেনরিয়েটা তার বন্ধু ছিলেন, সে হেনরিয়েটা 1830 সালে মারা গেল। পাবলিশাররা বই বের করলো না, হ্যানিম্যানেরও স্ত্রী বিয়োগ হয়ে গেল। হ্যানিম্যানের বই কুড নট সি দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড, আর লাইট দেখতে পেল না, বই আর উনি বের করেননি। এর মধ্যে 1828 সালে হোমিওপ্যাথির জগতে বনি হোসেন প্রবেশ করলো। বনি হোসেন একটা সাংঘাতিক লোক, যার পূর্বপুরুষরা ছিল পাদ্রী, ধর্মযাজক। তারপরে ওনার ঠাকুরদাদা ছিলেন মিলিটারি ম্যান। ও আবার উকিল লাইনে গেল, ওকালতি করতেন, কিন্তু ওকালতি বেশি দিন ভালো লাগলো না। তারপরে উনি গাছপালার সাথে যুক্ত হয়ে গেলেন, বোটানিক্যাল সোসাইটি তৈরি করলেন, গাছপালা নিয়ে রিসার্চ করতে থাকলেন। অসুস্থ হয়ে পড়লেন। তখন তো অ্যালোপ্যাথিক মডার্ন মেডিসিন এত বের হয়নি, ভালো ওষুধপত্র বাজারে আসেনি, আর সেই জন্যে হোমিওপ্যাথির ওই সময় প্রসার হয়েছিল। তখন ওনার ফুসফুসে একটা সংক্রমণ হলো, যে সংক্রমণ অন্য কোনো ওষুধে সারছিল না। ওর এক বন্ধু ডাক্তার ওহে তাকে পালচিটার দিয়ে সারাই। তখন বনি হোসেন ওয়াজ এ ম্যান অফ ল অ্যান্ড লজিক, যুক্তিবাদী মানুষ ছিলেন। বনি হোসেন ভাবলো তাহলে কি আছে হোমিওপ্যাথির মধ্যে যে আমার এই ফুসফুসের সংক্রমণ সেরে গেল। উনি হোমিওপ্যাথি পড়তে আরম্ভ করলেন। হি বার্নড মেনি মিডনাইট ক্যান্ডেলস অ্যান্ড স্টাডিড হ্যানিম্যানস অর্গানাল মেডিসিন অ্যান্ড মেট্রামেডিকা পিউরা। তখন হোমিওপ্যাথির বই তো ওই দুটোই, হোমিওপ্যাথির বই বলতে ওই দুটোই। এখন যেমন ফেসবুকে দেখলে দেখা যায় কি বই পড়বো, কার বই পড়বো, এই আমার জন্য 1 কপি রাখিস, দাম কত। হোমিওপ্যাথির দুটোই বই, অর্গানাল মেডিসিন অ্যান্ড মেট্রামেডিকা পিউরা। মেট্রামেডিকা পিউরের মধ্যে হ্যানিম্যানের ওষুধ একটার পর একটা বাড়ছে। তো এই পড়তে পড়তে ওনার হোমিওপ্যাথিতে উদ্বুদ্ধ হয়ে গেলেন। 1828 সাল, তখন হ্যানিম্যান বেঁচে আছে। এবছরই বের করেছে ক্রনিক ডিজিজ বই। ও হ্যানিম্যানের সাথে যোগাযোগ আরম্ভ করলেন। ওনার বাড়ি ছিল নেদারল্যান্ড। নেদার মানে নিচু, ল্যান্ড মানে জমি, নিচু জমি, মানে সমুদ্রের চর জেগে জেগে একটা দ্বীপের মতন জায়গা হয়েছিল, সেটার নাম নেদারল্যান্ড। বর্তমানে সেই নাম আর নেই, এখনকার নাম হচ্ছে হল্যান্ড। ওখানে পশুপালন হয়, গরুর দুধ খুব বিখ্যাত। তো বনি হোসেন চিঠিপত্র করেসপন্ডিং হলো, বনি হোসেনের বন্ধু হয়ে গেল। একই বয়সে মোটামুটি ছিলেন, একটু কম ছিল বয়স। হ্যানিম্যানকে উনি অনেক বুদ্ধি দিতেন, আলোচনা করতেন। হ্যানিম্যানকে বনি হোসেনের মাথায় ঢুকে গেল রেপার্টরি ব্যাপার। এই সিমটম তো মানুষের মনে রাখা সম্ভব না, আমাদের তো রেপার্টরি বের করার কথা। হ্যানিম্যানকে বারবার বললেন রেপার্টরি একটা বের করো। হ্যানিম্যান বললেন আমি তো কাজ আরম্ভ করেছিলাম, কিন্তু আমার কাজ যেটা আমি বললাম এইভাবে আটকে গেল 1830 সালে। তারপর থেকে আমি আর ইন্টারেস্ট নিইনি। তবে আমার 3 জন প্রিয় ছাত্রকে আমি দায়িত্ব দিয়েছি যে তোমরা এই রেপার্টরি কাজ, এই সিমটম রেজিস্টার কমপ্লিট করো। একজন হলো ডাক্তার গ্রস, একজন হলো ডাক্তার রাকার্ট, আরেকজন হলো ডাক্তার জার। তুমি এদের সাথে কথা বলো। বনি হোসেন ওদের সাথে কথা বললেন,
কুঁড়ে, ধীর, স্লো, ডাইনামিক লোকদের কি পড়ে নাকি কুঁড়েদের সাথে? ওদের সাথে কথাবার্তা বলে বুঝলো এ হবে না, এদের 18 মাসে বছর। নিজেই কাজ আরম্ভ করলেন। বলে 1832 সালে, যে লোকটা 1828 সালে কোনো কলেজে পড়েনি, হোমিওপ্যাথি কনভেন্ট অ্যালোপ্যাথিক, তখন তো হোমিওপ্যাথি কলেজ টলেজ হয়নি, তখন অ্যালোপ্যাথিক এমডি ডিগ্রিটাই হোমিওপ্যাথি চর্চা করতো, হ্যানিম্যান ইনফ্লুয়েন্স করতো, কনভিন্স করতো, তোমরা এই আমার নতুন প্যাথি পড়ো, এটাই শেখো। তখন দলে দলে এমডি পড়া, তখন অনেক আগের থেকে ওখানে এমডি ডিগ্রি চালু ছিল, লিপজিগ ইউনিভার্সিটি জার্মানির, ওখানে হ্যানিম্যান লেকচার দেওয়ারও সুযোগ পেয়েছিল। তো বনিং হোসেন 1828 থেকে 4 বছরের মধ্যেই নিজে বই বের করে ফেললেন, রেপার্টরি, 1832 সালে। তারপরে 1835 সালে আবার একটা বই বের করলো, 1836 সালে আবার একটা বই বের করলো। তাহলে প্রথম পাবলিশড রেপার্টরি বনিং হোসেন বের করলো। বনিং হোসেনের বইয়ে, প্রথম বইগুলোতে বেশ সুন্দর সিস্টেমে ছিল, ওই প্রেজেন্ট কম্পারেন্স, কজেশন, লোকেশন, সেন্সেশন, অনুভূতি, মডালিটি, হ্রাস, বৃদ্ধি, কনকমিটেন্ট, সব পার্টস গুছিয়ে গুছিয়ে উনি করলেন। হঠাৎ বনিং হোসেনের মাথায় একটা থিওরি ঢুকে গেল, এত পার্টিকুলার করার দরকার নেই, সব জেনারেল করো। কানে ব্যথা হচ্ছে, ব্যাস, দ্যাটস এনাফ। পেইন ইন দ্য ইয়ার, কানে ব্যথার জন্য কি কি ওষুধ। আবার তার থেকে আরো জেনারেল চলে গেল, যে কানে ব্যথা নয়, কানের উপরে কার কার কাজ, নাকের উপরে কার কার কাজ, খুব জেনারেল আরম্ভ করে দেবো। বনিং হোসেন এই থিওরি থেকে চলে আসলো এবং জেনারালাইজেশন বলবো। তাই বনিং হোসেনকে বলা হয় দ্য ফাদার অফ জেনারালাইজেশন, যেটা কেন্টের রেপার্টরির জেনারেটিভ চ্যাপ্টারে আছে, যে আমরা ইন জেনারেল দেখব। বার্নিং পেন, কানে ব্যথা, কানে জ্বালা করছে, নাকে জ্বালা করছে, চোখে জ্বালা করছে, পায়ে জ্বালা করছে, বার্নিং, বার্নিং একটাই সিমটম, এই ওষুধটা বার্নিং ক্যারেক্টার। হ্যানিম্যান মারা গেলেন 1843 সালে, তার 3 বছর পরে 1846 সালে বনিং হোসেন ওই থিওরি, পুরানো থিওরি বাদ দিয়ে শুধু জেনারেলের উপরে বই বের করলেন, যার নাম দিলেন থেরাপিউটিক পকেট বুক। যার বড় নাম, ওটা সংক্ষেপে বলা হয়, তার পুরো নাম হচ্ছে থেরাপিউটিক পকেট বুক ফর দ্য প্র্যাকটিশনার্স অ্যাট দ্য বেড সাইড অ্যান্ড টু স্টাডি দ্য ম্যাথমেটিকা পিউরা। এই নাম দিলেন। 1846 সাল থেকে চলতে আরম্ভ করলো বনিং হোসেনের বই। তখন রেপার্টরি বলতে বাজারে এই বই, ওই চলছে, ওই থিওরি। আমেরিকায় বনিং হোসেনের খুব কদর বেড়ে গেল। ডক্টর অ্যালেন, এইচ.সি. অ্যালেন নয়, ওনার পূর্বপুরুষরা টি.এফ. অ্যালেন এই বইটার পাবলিশ করলেন এবং এই বই চলতে থাকলো। অনেকেই এই বই নিয়ে কাজ করলেন, উইলসন, আরও অনেক ডাক্তারেরা। তো এই বই চলছে। এর মধ্যে হোমিওপ্যাথি জগতে প্রবেশ করলো ডক্টর কেন্ট। কেন্টের জীবনী তো অদ্ভুত, অনেকবারই বলেছি। তখনকার দিনে আর একটা চিকিৎসা পদ্ধতি ছিল, যার নাম ছিল একলেকটিক মেথড অফ চিকিৎসা পদ্ধতি। অ্যালোপ্যাথিক মতন ওই ধরনের কবিরাজি টাইপের, ওই মানে জগা খিচুড়ি আর কি। তো উনি ওখানে অ্যানাটমি পড়াতেন। তা ওনার ওয়াইফ খুব অসুস্থ, রাতের পর রাত ঘুম হয় না কেন্টের। কেন্টের নাম ছিল পুরো জেমস টাইলার কেন্ট, আর বনিং হোসেনের পুরো নাম ছিল ক্লিমেন্স মেরিয়া ফ্রেন্স ব্যারন ভন বনিং হোসেন। তা কেন্টের ওয়াইফকে কিছুতেই সুস্থ করা যাচ্ছে না, ঘুম হচ্ছে না, মেন কমপ্লেন দাঁড়ালো, রোগা হয়ে যাচ্ছে, ঘুম হচ্ছে না। তখন হোমিওপ্যাথি ছড়িয়ে পড়েছে, হোমিওপ্যাথি আমেরিকায় ছড়িয়ে পড়েছে। ইংল্যান্ডের কিছু হলেই যে কোনো জিনিস আমেরিকাতে চট করে ছড়িয়ে পড়ে, আটলান্টিক মহাসাগর পার হয়ে যায়। তখন ওখানে হোমিওপ্যাথি অনেকে প্র্যাকটিস করছে। ডক্টর ফেলান বলে একজন হোমিওপ্যাথি ডাক্তার কেন্টের বাড়ির পাশে প্র্যাকটিস করছে। তা ওনার ওয়াইফ বললো যে অনেকের নাম টাম শুনছি, অনেকে তো অনেক দেখলো, কিছু তো করতে পারলো না, তুমি ফেলানের সাথে একবার কথা বলো না। আমি আমার বন্ধুদের কাছে শুনলাম ও নাকি কী সব গুঁড়ি গুঁড়ি ওষুধ দেয়, তাতে নাকি ভালো কাজ হচ্ছে। কেন বললো গুঁড়ি গুঁড়ি ওষুধ দেবে, আবার কি কাজ হবে? তো ওয়াইফের কথা মতন শুনে একদিন ডাকলেন ফেলানকে। ডক্টর ফেলান বয়স্ক মানুষ, ওই সব কেস হিস্ট্রি যেমন আমরা নিই, জিজ্ঞাসা করতে লাগলেন কি খেতে ভালো লাগে, জল পিপাসা কেমন, ঘাম কেমন, কি অনিচ্ছা কেমন। কেন বলছেন তার আত্মজীবনীতে, আমার খুব হাসি পাচ্ছিল, এটা পাগল নাকি, ঘুম হচ্ছে না আমার ওয়াইফের, তার ঘুমের ওষুধ দেবে? আরে পাগলের মতন প্রলাপ বকে চলছে। বিরক্ত হয়ে গেল। তারপর যখন শেষ করলো, উনি মনে মনে ভাবছিলেন যা হোক করে আপদ বিদায় হলে বাঁচা যায়। তো বললো, উনি বলছেন যে আমি ওকে গেট পর্যন্ত এগিয়ে দিতে যাওয়ার সৌজন্য বোধ করিনি, বিদায় করে দিলাম। একটা কাপের মধ্যে কয়েকটা বড়ি দিয়ে বলো ঢেকে রাখুন, এখন 2 চামচ উনি খাইয়ে দিলেন, আর আমাকে বলে গেল যে 2 ঘন্টা পর পর 2 চামচ করে দেবে।
তো 2 চামচ খাইয়ে দিয়ে আমি পরের দিন অ্যানাটমি পড়াবো বলে পাশের ঘরে আমার লেকচার তৈরি করছিলাম কি পড়াবো। তো 2 ঘন্টার জায়গায় আমার 3-4 ঘন্টা হয়ে গেছে, এসে দেখি আমার ওয়াইফ ঘুমিয়ে পড়েছে। কিন্তু আর সারপ্রাইজ, যে ভদ্রমহিলা এতদিন ধরে ঘুমায় না সে ঘুমিয়ে পড়লো। তো এই ঘটনা আবার সেই বনি হোসেনের মতন কেন্টের জীবনে স্ট্রাইক করলো। কেন্ট হোমিওপ্যাথি পড়তে আরম্ভ করলো। তারপরে বাকিটা ইতিহাস। হিন্দু ধর্মের রামকৃষ্ণ যদি প্রবর্তক হয়ে যদি কিছুটা হিন্দু ধর্মের উপরে কাজকর্ম করে থাকে, তাহলে বিবেকানন্দ যেমন সেই ধর্মকে চারিদিকে মানে রামকৃষ্ণকে প্রতিষ্ঠা করলো, কেন্ট সেই জিনিসটাই করলো, হ্যানিম্যানকে তার জিনিসকে সহজ থেকে আরো সরলতর করে বুঝিয়ে দিল চারিদিকে। সেই কেন্টের কিন্তু প্রথম কাজ রেপার্টরি। কেন্টের জীবনে এই জন্যই বলতে চাইলাম, কেন্টও বুঝলো যে রেপার্টরি ম্যান। উনি ম্যাথমেটিকা পরে করেছে 1905 সালে, অর্গানো লিখেছে আরো পরে 1900 সালে, কিন্তু 1897 সাল উনি রেপার্টরি বের করে ফেললেন। এবং কেন্টের রেপার্টরি যে অসাধ্য সাধন সে কারোর বলার অপেক্ষা রাখে না। কিভাবে একটা মানুষ এত কঠোর, তখনকার দিনে কম্পিউটার নেই, কিছু নেই, হাতে লিখে এরকম অসাধ্য সাধন করলেন। পুরো ম্যাথমেটিকা পিউরা থেকে নিয়ে হেরিংয়ের গাইডিংস বেরিয়ে গেছে, হেরিংয়ের গাইডিংস সিমটমস থেকে নিয়ে আরও বিভিন্ন জার্নাল পত্রপত্রিকা যেখানে আছে সব কালেকশন করতে আরম্ভ করলেন। এবং কিভাবে কালেকশন করলেন তা আমরা ভাবলে অবাক হয়ে যেতে হয়। একটা মানুষ মানে শুধু হাতে লিখে এইভাবে ইন ডিটেলস সমস্ত ওষুধগুলো চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে, যা কিনা শতাব্দীর পর শতাব্দী চলছে। বিশ্ব অবাক হয়ে গেল। স্টুয়ার্ট ক্লোজের মতন না কচু ডাক্তার তখনকার দিনের আমেরিকায় তার প্রতিভা স্বীকার করলেন। ডক্টর পিয়ার স্মিথ বলছেন, পরবর্তীকালে ওনার ছাত্র ছিলেন, বলছে সোনার বই, ইট ইজ এ গোল্ডেন বুক। ডক্টর পি শঙ্করন বোম্বের বলছে আমি ডেলি 50 বার করে এই বই আমাকে ঘাঁটতে হয়। আমরা যেমন 50 বার ঘাঁটি, এবং প্রত্যেকবার একবার করে স্যালুট করি যে কি অসাধ্য সাধন ইনি করেছেন। তো এই হলো হ্যানিম্যানের রেপার্টরি কত দূরে গিয়েছিল। তারপরে বনি হোসেনের রেপার্টরি, তারপর কেন্টের রেপার্টরি। কেন্ট বনি হোসেনকে সমালোচনা করলেন, বলতে এটা হয় না, সব জেনারেল করা যায় না, পার্টিকুলারই রাখতে হবে। কানে ব্যথা, নাকে ব্যথা, মাথায় ব্যথা সব বার্নিং বলে বার্নিং চালিয়ে দেবো, তা হয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে উদাহরণ দেখালেন, যেমন আর্সেনিকের সব কিছু গরমে কমে, কিন্তু মাথার যন্ত্রণা ঠান্ডায় কমে। তাহলে আর্সেনিকের সব গরমে কমে তুমি বলতে পারো না। উনি এটা দেখালেন, 2-1টা উদাহরণ দিলেন। এবং হেরিংও তাই, বনি হোসেনকে ক্রিটিসাইজ করলেন, সমালোচনা করলেন। তা সত্ত্বেও বনি হোসেনের বই চলছে, বনি হোসেনের থিওরি অনেক ক্ষেত্রে অ্যাকসেপ্টেড। এবং আমরাও জেনারেল পার্টিকুলার কিছু না পেলে তো জেনারেল নিই তখন। এবং কেন্ট তো তাই বলেও গেছেন, সমালোচনা করলো কেন্ট তাই বলে গেছেন, যখন কোনো পার্টিকুলার সিমটম, যেমন পেন ইন দ্য নোজ অ্যাগ্রাভেটস ডিউরিং মেন্সেস, পিরিয়ডের সময় নাকে ব্যথা তুমি পাচ্ছ না, তাহলে জেনারেল দেখো, মেন্সেস ডিউরিং অ্যাগ্রাভেটস, তাহলে সে তো বনি হোসেনের ফর্মুলায় গেল। তো তারপরে অনেক রেপার্টরি বেরোলো। 1897 সালের পরে উনি সেকেন্ড এডিশন বের করলেন 1908 সালে, থার্ড এডিশন রেডি করলেন 1913 সালে। 1916 সালে হি ওয়াজ অ্যাটাক বাই দি ক্রুয়েল হ্যান্ডস অফ দ্য ব্ল্যাক ডেথ, মারা গেলেন কেন্ট। তারপরে বোগারের ওই বইটা, বোগারের যে প্রথম বইটা যেটা বনি হোসেনের 1835 সালের বইটাকে মডিফাই করলেন বোগার। বলে পরবর্তীকালে বনি হোসেন সরে গেছে, জেনারেলে চলে গেছে, কিন্তু ওই আগের রেপার্টরি তো ঠিক ছিল, উনি কেন গেলেন? ওই ফর্মুলাটাকেই বড় করব। ওই ফর্মুলায় বড় করে উনি একটা বই বের করলেন, আর একটা রেপার্টরি, তার নাম দিলেন বনি হোসেন্স ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রেপার্টরি। কিছু ম্যাথমেটিক্যাল সিমটম দিলেন, দিয়ে ওই ক্যারেক্টারিস্টিক্স মানে ম্যাথমেটিক্যাল সিমটম অ্যান্ড রেপার্টরি বলে তাকে বলা হয়, সংক্ষেপে আমাদের পড়ানো হয় বোগার বনি হোসেন্স রেপার্টরি। মানে বনি হোসেনের বই বোগার মডিফাই করলো। তারপরে কেন্টের বইটাকে অনেকে মডিফাই করেছে, বার্থুল অ্যান্ড কুলঙ্কার। তারপরে সিনথেসিস এরা করেছে, সিনক্রনস ডক্টর এরকম অনেক করেছে। তো এগুলো কম্পিউটার হয়েছে, এই সমস্ত হয়েছে। এখন কেন্টের বইটাকে আমরা বেশি অথেন্টিক ধরি, মোটামুটি রিলায়েবল ধরি। কেন্টের বইয়ের ফর্মুলাটা কি? প্রথমে মাইন্ড, লাস্টের জেনারেল, দুটোই জেনারেল সিমটমস। জেনারেল সিমটম কি? যা আমরা ইন জেনারেল ভাবি, পেশেন্ট অ্যাজ এ হোল। তো মানসিক সিমটম পেশেন্ট অ্যাজ এ হোল, তাই উনি প্রথমে দিলেন। আর ফিজিক্যাল জেনারেল, যেমন ইডিমা, ফুলে যাচ্ছে সারা শরীর,
যেমন ড্রাইনেস সেন্সেশন, সারা শরীর ড্রাই হয়ে যাচ্ছে, এ তো মনের ব্যাপার না, ফিজিক্যালের ব্যাপার। কোনো জায়গায় পার্টিকুলার জায়গায় না, আমার মনে হচ্ছে ডাক্তারবাবু সারা শরীর যেন শুকিয়ে যাচ্ছে, দেখুন না শুকিয়ে যাচ্ছে। তো ফিজিক্যাল জেনারেল, তাহলে দুটো জেনারেল উনি প্রথমে আর শেষে দিলেন, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, আর মাঝখানে সব পার্টিকুলার ঢুকিয়ে দিলেন। এগুলো কোথায় কোন চ্যাপ্টারে কি আছে এই মনে রাখা খুব মুশকিল। এর উপর অনেকে বই লিখেছে যে কিভাবে কেন্ট নিজে কোথায় কি করেছেন আর কিভাবে কি করেছেন, কিন্তু গুছিয়ে আলাদা করে বই দেননি। কেন্ট খুব ইন্টেলিজেন্ট ছিলেন, ভেবেছিলেন লোকে সবাই আমার মতো ইন্টেলিজেন্ট, সবাই বুঝে নেবে, কিন্তু সবাই তো ওনার দূরদর্শিতা ওনার মতন হাইটের লোক না। এই জন্য কেন্ট রেপার্টরি বোঝানোর জন্য অনেকে ছোট ছোট বই লিখেছে। ডক্টর বিডওয়েল লিখেছে হাউ টু ইউজ দ্য রেপার্টরি, কেন্ট শব্দ বলেননি, কিন্তু কেন্টের রেপার্টরি নিয়ে লিখেছে। ডক্টর মার্গারেট টাইলার, যে কেন্টের ছাত্রী ছিলেন, উনি লিখলেন এ স্টাডি অফ কেন্টস রেপার্টরি। আমাদের সময় দাম পাওয়া যেত, 2 টাকা দাম, ওর মধ্যে সব গুছিয়ে বলা আছে। তো যাই হোক, সেগুলো আমি বলে দিই। তাহলে এর মাঝখানে পার্টিকুলারগুলো আছে, অ্যানাটমিক্যাল স্কিমাতে সাজিয়েছে, হেড, আই, ভিশন, ইয়ার্স, হিয়ারিং, পরপর নিচে নেমেছে থ্রোটের পরে স্টোমাক পরে অ্যাবডোমেনের পরে রেকটামের পরে স্টুল, তারপরে ইউরিনারি অর্গানস, তাহলে মেল সেক্স, ফিমেল সেক্স, তারপরে হাত পা এক্সট্রিমিটিস, তারপরে বুক, চেস্ট, তারপরে ব্যাক, এইভাবে, তারপরে স্কিন, এইভাবে উনি সাজিয়েছেন। এখন প্রবলেমটা যেটা দাঁড়াচ্ছে, যে মাস্টারেরা যারা রেপার্টরি পড়ায় তারা এইসব নিয়ে প্রশ্ন করে পরীক্ষায়। রেপার্টরি আগে আমাদের সময় ছিল না। আমি যে রেপার্টরি আছে শিখেছি, পড়েছি, কিন্তু নিজে পড়ে নিজে শেখে, কারণ আমাদের ডিএমএস করছে, কোনো রেপার্টরি বই সাবজেক্ট ছিল না। যখন বিএইচএমএস চালু হলো তখন রেপার্টরি চালু করলো। দিল্লিওয়ালারা যারা ছিল, তার দিল্লির লোকেরা অনেক আগের থেকে রেপার্টরি ঘাঁটতো, তারা অনেকেই সেন্ট্রাল কাউন্সিলের মেম্বার ছিল, বললো রেপার্টরি ঢুকাতে হবে। ফলে কলকাতায় তখন রেপার্টরি পড়ানোর লোকও পাওয়া যেত না। তো এখন এই রেপার্টরি চালু হয়ে গেল। পরীক্ষায় যারা নেয় আমাদের বিএইচএমের মাস্টাররা, পরীক্ষার অনেকেরই প্র্যাকটিস নেই, অনেকেরই চেম্বার নেই, অনেকেরই ভিতরে নবডঙ্কা, কিন্তু যখন চেয়ারে বসে পরীক্ষা নেয় তখন ফুটুনি কি, এইটা কোথায় আছে বলো, গনোরিয়া কোথায় দেখবে, শেখানোর নাম নেই, কোনো দাম নেই। হচ্ছে ক্লিপ্টোমেনিয়া কি, কিচ্ছু ইম্পর্টেন্ট নেই, ওর পকেটে টুক করে একটা জিনিস চুরি করে, ওই নিয়ে নাটক করে। কিন্তু সহজ করে দেয় কি করে? কেন্ট একটা দৃষ্টিভঙ্গি নিয়ে লিখেছে, এত অত্যন্ত পরিশ্রম করেছে, সেটাকে সহজ করব কি করে সেই চিন্তা মাথায় আসছে না। কোথায় কোন ভুলভ্রান্তি আছে, কোথায় একটা মানুষের পক্ষে কতটা সম্ভব সেটা মডিফাই করার, কারেকশন করার প্রচেষ্টা নেই। প্রচেষ্টা শুধু চেয়ার ঘুরিয়ে ঘুরিয়ে জিজ্ঞাসা করা, এটা বলো, নাহলে 6 মাস পরে এসো। সেই সমস্যার সমাধান করার জন্য আমি সহজ পদ্ধতিতে কেন্টকে রেখে আরও সবাইকে নিয়ে, আরও যেখানে যা আছে, কোনো রেপার্টরি কমপ্লিট না, নো ওয়ান রেপার্টরি ইজ কমপ্লিটেড। প্রত্যেক রেপার্টরির ড্রব্যাক আছে। একটা জিনিস এখানে কেন্টে আছে, অন্য বই নেই, আরেকটা জিনিস অন্য বই আছে, কেন্টে নেই। সেইগুলোকে সব এক জায়গায় কালেকশন করে আমি যে রেপার্টরি করেছি সেই রেপার্টরি এবার আলোচনা করব। সেটা কিভাবে করছি খুব তাড়াতাড়ি বেরোবে, সেইটা আমি কিভাবে করছি সেটা আবার বলবো। তাহলে এই হলো হিস্ট্রি অফ রেপার্টরি। আমি এই ছোটো ছোটো ভিডিওগুলো ইউটিউবে দিয়ে দেবো, তাই এই পোর্শনটা কেটে দিলাম। এরপরে আমার রেপার্টরি নিয়ে আমি আলোচনা করছি।